নমস্কার, শুরু করছি সরগরম প্লাস আপনাদের সঙ্গে আমি পাপিয়া, আর পাপিয়ার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। অনেকেই বলছেন যে কুরুক্ষেত্র যুদ্ধের আগে মানে বেশ কয়েক মাস আগে যেমন শ্রীকৃষ্ণ একেবারে আলাদা আলাদা করে দুর্যোধন এবং অর্জুনকে যুদ্ধের পাঠ কৌশল শিখিয়েছিলেন, তার থেকে বড় বেশি করে শিখিয়েছিলেন যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য মনোভাব। সেটাই যেন আজকে করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলাই যায় যে যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধাং দেহি মনোভাবে যে যার মতো করলে নেমে পড়লো ময়দানে। কারো ইস্যু ভুতুরে ভোটার আর কারো হিন্দুত্ব। 26-এর আগে জেলায় নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়। রদবদলের হুঁশিয়ারি দিলেন ভার্চুয়াল বৈঠকে। বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগও করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। চ্যাংদোলা দেওয়ালে দেওয়ালে বিজেপির হিন্দুত্বের বার্তা, 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক। এইভাবেই ধর্মের রাজনীতিতে শান দিচ্ছে বিজেপি। অর্থাৎ মোদ্দা কথাটা হচ্ছে এটাই যে 26-এর বিধানসভা নির্বাচন এইটা হচ্ছে পাখির চোখ, সেটা শাসক থেকে বিরোধী। 1 বছর আগে এইটা মোটের ওপর পরিষ্কার হয়ে গিয়েছে। বিরোধী বিজেপির তরফে একেবারে কোনো আর রাগ ঢাক নেই, স্পষ্ট দেওয়াল লিখন করে বলে দেওয়া হচ্ছে যে হিন্দুত্ব এটাই হচ্ছে বিজেপির প্রথম এবং প্রধান এজেন্ডা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে আজকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ভুতুরে ভোটার ইস্যুতে অল আউট ঝাঁপিয়ে পড়তে হবে একেবারে মাইক্রো লেভেলে। আমি শুরুতেই প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। বিধানসভা ভোটের বছর খানেক বাকি, তার আগেই বেজে গেল যুদ্ধের দামামা। যে যার মতো, যার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সেটাকেই হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়েছে লড়াইয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভুতুরে ভোটারকে প্রধান ইস্যু করে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব, তখন বিজেপির প্রধান হাতিয়ার সেই হিন্দুত্ব। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দলের সদ্য নির্বাচিত জেলা সভাপতি থেকেই বিষয়টা স্পষ্ট। দেওয়াল লিখনেও ফুটে উঠছে সেই হিন্দুত্বের কথাই। হিন্দুরা বেঁধেছে জোট 26-এ বিধানসভা ভোট, হিন্দুরা বেঁধেছে জোট 2026-এ বিধানসভা ভোট, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি সরকার চাই, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি। বাঁকুড়ায় যখন এই ছবি, তখন হাওড়ায় দায়িত্বভার নিয়েই হিন্দুত্বের স্লোগান বিজেপির নতুন জেলা সভাপতির গলাতেও। যেভাবে মানুষকে, বিশেষত হিন্দুদের পশ্চিমবাংলায় যেভাবে টার্গেট করা হচ্ছে, তাই মানুষকে সেটা চিন্তা করতে হবে। সেই সমস্ত স্বার্থ মানুষের রক্ষার জন্য আমরা যে স্বয়ংসেবকরা আছি, মনে হয় সেটাই যথেষ্ট। আগামী দিন সেটা 26-এ প্রমাণিত হবে। এরই মধ্যে শনিবার বিভিন্ন জেলা সভাপতি, অন্যান্য পদাধিকারী, সাংসদ, বিধায়কদের নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন ভুতুরে ভোটার ইস্যুতে। কিভাবে ভুতুরে ভোটার ধরতে হবে তার নির্দেশ দিলেন, কমিটি গঠন করলেন। নিশানা করলেন বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে। সূত্রের খবর, এদিনের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে যে কারচুপি করে তারা নির্বাচনে জিতেছে, তাদের সেই কারচুপি বাংলায় আমরা ধরে ফেলেছি। সময় থাকতে ধরে ফেলেছি বলে তাদের গায়ে জ্বালা হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা, বিশেষ করে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনের ভূমিকা আপনারা দেখেছেন। ভুতুরে ভোটারের পাশাপাশি সন্দেশখালী ও আরজিকর কাণ্ডের প্রসঙ্গ উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। সূত্রের খবর, তিনি বলেন, একটা পৃথক ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত বা কালিমালিপ্ত করার প্রচেষ্টা বা প্রক্রিয়া, সে সন্দেশখালী নিয়ে বলুন আর আরজিকরেও আমরা দেখেছেন, একটা নিন্দনীয় ঘটনা। সেটাকে কেন্দ্র করে সারা বাংলার মান সম্মান কি করে ভারতবর্ষের অন্যান্য সবার কাছে ছোট করা যায়, খাটো করা যায়, বাংলাকে কুচু করে দেখানো যায়, ছোট করে দেখানো যায়, সেই চেষ্টাটা দীর্ঘদিন ধরে চালিয়েছে। 45% আর 38.73%, অর্থাৎ 6% বা 6-এর একটু বেশি ভোটের তফাৎ থেকে থাকে বিজেপির সঙ্গে তৃণমূলের। বাকি ভোট যে হিন্দু ভোট আছে তার 2-3% এদিক ওদিক হলেই কিন্তু ভোটের ফলে বিরাট একটা পরিবর্তন হতে পারে। বিজেপি সেটা বুঝতে পেরেছে বলেই তারা অন্য কোনো আর ইস্যুতে মনোনিবেশ করছে না। তৃণমূল বিজেপির দুদলেরই রণকৌশল তৈরি। শেষ পর্যন্ত কোন ইস্যু ভোটের নির্ণায়ক হবে সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি একেবারে আলোচনার শুরুতেই প্রথমে অনির্বাণের কাছে আসব। অনির্বাণ, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চুলচেরা বিশ্লেষণ শুধু তো নয়, একেবারে ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন কিভাবে সবাইকে ভোটে ঝাঁপাতে হবে এবং ঝাঁপানোর আগে কি কি করতে হবে, কোন কোন জায়গায় দুর্বলতা আছে। সব থেকে বড় কথা, তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে এই যে দলের মধ্যে যে কোন্দল, সেই কোন্দল সবার আগে দূর করতে হবে। আমি বলছি, সেটা কি আগে জানা ছিল না? আগে জানার ছিল বলেই তো বলেছি।
এটা তো খুব অদ্ভুত কথা। যখনই বলবেন, যদি বলেন তখনই আপনি বলবেন আগে জানা ছিল না। মানে এটা জানা নিশ্চয়ই ছিল, ভোটের ফলে সেটার তাহলে আপনার প্রতিফলন কথা ঘটেছে। সূত্র ধরেই বলি, যদি জানাই থাকে তাহলে বারবার বলতে হচ্ছে কেন? যদি জানাই থাকে তাহলে ঠিক করা যাচ্ছে না কেন? ঠিক করার লাগাতার প্রচেষ্টা চলছে। একটা দলের বা সংগঠনের মধ্যে যেখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষজন একসঙ্গে কাজ করছেন, সেখানে সব কিছুই একদম হাঙ্কিডোরি চলবে, কোথাও কোনো সমস্যা থাকবে না, এটা আশা করাটাই অবাস্তব। এটা তো যে কোনো নেতৃত্বের দায়িত্বের মধ্যে পড়ে যে যেখানে কিছু সমস্যা হচ্ছে সেটাকে অ্যাড্রেস করা, সমাধান খুঁজে বার করার চেষ্টা। এবং হাজার চেষ্টার পরেও আমি আপনাকে বলছি, যে কোনো দলের ক্ষেত্রে এটা সত্যি যে কিছু না কিছু সমস্যা থেকেই যাবে। দ্যাট ইজ দ্য নেচার অফ পলিটিক্স, বা দ্যাট ইজ দ্য নেচার অফ লাইফ এনিওয়ে। এবার এই ধরনের সমস্যা তিনি স্পেসিফিক আইডেন্টিফাই করে দেখিয়েছেন। এই জেলা বা এই লোকসভা কেন্দ্র বা এই সাংগঠনিক জেলা ইত্যাদি কোথায় কোথায় কী রয়েছে সেটা একদম আভ্যন্তরীণ সাংগঠনিক মিটিংয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। নেতারা বা কর্মী যারা রয়েছেন তারা সেই মতো কাজ করবেন আগামী দিনে। কিন্তু আমি এখানে সজলদার কাছে আসতে চাইবো। মূল বিষয় হচ্ছে সজলদা, যেটা বলে না যে যদি আপনার মেঝেতে প্রচুর গর্ত থাকে, একমাত্র সেটাকে ঢাকার উপায় হচ্ছে ওপরে কার্পেট বিছিয়ে দিন। সেইটা কি কোথাও বিজেপি করছে? সাংগঠনিক দুর্বলতা যে জায়গায় গিয়েছে, অর্থাৎ সাংগঠনিক প্রতিদ্বন্দ্বিতায়, উন্নয়নের প্রতিদ্বন্দ্বিতায় এঁটে উঠতে পারবে না, সেই কারণে হিন্দুত্ব এই এজেন্ডাকে সামনে এনে বিজেপি 26-এর বিধানসভা নির্বাচনে ময়দানে নামতে চাইছে। এইটা কি বড় কারণ নয়? এটা আপনার ব্যাখ্যা। সাংগঠনিক দুর্বলতা তো মানে দলের বিভিন্ন সময় এটা ধরা পড়েছে। না, আপনি বলবেন। হ্যাঁ, উত্তর তো আপনাকে দিতে হবে। ঘটনা হচ্ছে যে সাংগঠনিক দুর্বলতা এর থেকে বেশি দুর্বল অবস্থায় তৃণমূল যখন বিরোধী দলে ছিল তাদের অবস্থা এর থেকেও খারাপ ছিল। অতএব এটা কোনো ইস্যু নয়। সংগঠন তৃণমূলেরও যদি এখন কিছু থাকতো তাহলে আইপ্যাক বলে কোনো প্রফেশনাল সংস্থাকে দিয়ে নির্বাচন করতে হতো না। আজও করতে হচ্ছে তাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক, মদন মিত্ররা যতই বলুক আইপ্যাক প্যাক, আলটিমেটলি তাদের সাহায্য নিতেই হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, কারা বলছে যে আরজি কর এবং সন্দেশখালী হচ্ছে দুটো বিচ্ছিন্ন ঘটনা, যাকে কেন্দ্র করে বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে। আমি তাহলে কি আপনি বলবেন না যে হাতরস এবং উন্নাও দুটো বিচ্ছিন্ন ঘটনা, সেই দুটো ঘটনাকে তুলে ধরে আপনার একটা রাজ্যকে কালিমালিপ্ত করা হচ্ছে? তা নয়। ঘটনাগুলো আমরা এইভাবেই ধরি যে পশ্চিমবঙ্গে যখন সিপিএম ছিল, সিপিএমের বিরুদ্ধেও যখন বলার সময় থাকতো, আমরা কিছু ঘটনাকেই তুলে ধরে সবসময় নির্বাচন বা যে কোনো যা মানে ন্যারেটিভ সেট হতো সেগুলোকে কেন্দ্র করে। আমি বলছি দেখুন, চুল চেরা বিশ্লেষণ করলেন কি চুল চেরা বিশ্লেষণ করলে আমি বলতে পারবো না। দলের ভেতরের কোন্দল ঠিক আছে মেটানোর চেষ্টা করলেন, কিন্তু দলটা তো আড়াআড়ি ভাগ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। অতএব দলের কোন্দলের আগে পরিবারের ভেতরের কোন্দল, মানে পুশ বিহাইন্ড যে কোন্দল, সেই কোন্দলটাও মেটানো বোধহয় এই দলের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমি বলছি কোন্দল কি এরপরেও আপনি বলবেন একেবারে পুরোপুরি টিম অভিষেক এই ভুতুরে ভোটার নিয়ে ময়দানে নামতে চলেছে? না, আমি একেবারে ম্যাক্রো বা মাইক্রো লেভেলে পর্যন্ত তারা কাজ করতে চলছে। আমি এরপরে পরিবারের মধ্যে কোন দল এই যুক্তি কি আদৌ ধোপে টেকে নাকি? না, একদম টেকে না। আমি বলছি ভুতুরে ভোটার সাফ হোক, এটা আমরা সবাই চাই। ভুতুরে ভোটারের মধ্যে লাভলি খাতুন, সেই লাভলি খাতুন আজও ভারতবর্ষে এক্সিস্ট করছেন, তিনি আজও ভারতবর্ষের বহাল তবিয়তে আছেন। তাকে ভুতুরে ভোটার নয়, তাকে অনুপ্রবেশকারী বা অবৈধ নাগরিক কে বলেছেন? আপনি লাভলি খাতুনের নাম বারবার করছেন, কিন্তু এই পুরো ভুতুরে না আপনি আগের আলোচনাতেও বলেছেন, আমার বেশ মনে আছে। কিন্তু অবশ্যই সাংবাদিকতা করছি, মনে তো রাখতেই হবে। হ্যাঁ, তো আমি অনির্বাণের কাছে এই প্রসঙ্গে আসবো এবং আপনার একটা প্রসঙ্গ তুলবো। তার আগে বলি যে এই ভুতুরে ভোটার এবং সেটা আপনি লাভলি খাতুনের নাম তুলছেন বারবার, কিন্তু আপনারাই তো গোটাটা চক্রান্ত করছেন। এই ভুতুরে ভোটার তালিকায় নাম গুজছেন, একদম সেইভাবেই ধরাচ্ছেন। আপনার কাছে পরে আসবো, তার আগে অনির্বাণ কাছে আসবো। সাংগঠনিকভাবে দুর্বল বলেই আইপ্যাকের সাহায্য নিচ্ছে তৃণমূল। অর্থাৎ যেমন ধরুন অনির্বাণ, যে আমার দলে ভালো খেলোয়াড় নেই, তাই অন্য জায়গা থেকে ভালো খেলোয়াড় ভাড়া করে আনতে হচ্ছে, কারণ আমার দলকে জেতাতেই হবে। অনেকটা সেই রকম নয় কি অনির্বাণ? তাহলে তো 2014 থেকে তাহলে নরেন্দ্র মোদী তো নিজের পায়ে হাঁটতেই পারতেন, হামাগুড়ি দিতেন ধরতে হবে। এই আইপ্যাক বা প্রশান্ত কিশোরের কথা যদি ধরি, 2014-এ তিনি প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করেছিলেন গোটা লোকসভা ইলেকশন জুড়ে। এবং তারপরে বিজেপির, হয়তো সজলবাবুর জানা নেই, বিজেপির নিজস্ব এরকম একটি সংস্থাই রয়েছে যারা ওদের কাজ করে, তারা অন্য কারো কাজ করে না। অনির্বাণ, তাহলে তো এইটা বলতে হয় তার মানে সাফল্যের সূত্রটা তৃণমূল বিজেপির থেকে শিখছে। তাহলে সেই অর্থে ধরতে হয় যে মোটামুটি সিপিআইএম বা কমিউনিস্ট পার্টিগুলো বাদ দিয়ে সবাই তাই করছে। এবার প্রফেশনাল সংস্থার সাহায্য নেওয়ার বিষয়টা, এটা গোটা বিশ্বজুড়ে তার প্রেসিডেন্স রয়েছে। এবার কে কার থেকে শিখছে সেই তর্কে যাওয়ার তো কোনো মানেই নেই। আইপ্যাকের মতো একাধিক সংস্থা প্রতিটি নির্বাচনে লেফট ফ্রন্টের সংক্রান্ত দলগুলি বাদ দিয়ে মোটামুটি সবারই কাজ করে আমরা দেখেছি। আগামী দিন হয়তো লেফট ফ্রন্টের দলগুলি সাহায্য নিতে পারে, তাতে অন্যায়ও কিছু নেই,
আপত্তিরও কিছু নেই। আর দ্বিতীয় কথা হলো যে ভোটার লিস্ট, দেখুন ভুতুড়ে ভোটার, ভিন রাজ্যের ভোটার, একই এপিকে 4-5টা ভোটার যাই হোক না কেন, এই ভোটার লিস্ট সজলবাবু চাইছেন সাফ হোক, আমি তাকে স্বাগত জানাই। এই যত ভোটার লিস্ট সাফ হবে বিজেপির 26-এ জেতার সম্ভাবনাটাও সাফ হয়ে যাবে। সিদ্ধান্ত হলো, নতুন কমিটি গঠন হলো, তারপর সূত্র মারফত আমরা খবর পেলাম যে সেই বৈঠক, সেই কোর কমিটি বাতিল হয়ে গেল। আবার একেবারে টিম অভিষেককে নেমে পড়তে হলো আজকে ভার্চুয়াল বৈঠকে। তিনি একদম পুরো ভাগ করে করে বুঝিয়ে দিলেন কোন দল কিভাবে ব্লক স্তর অবধি কাজ করবে। আমি আসবো তার আগে শতরূপ। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বৈঠক বা ওনাদের সাংগঠনিক স্ট্রাকচার হবে তাই নিয়ে তো আমার বলার কিছু নেই। সেটা রাজনৈতিক দল, সেই দলের নেতা। ইনি মানে এমন একজন নেতা যিনি বছরে মোটামুটি 6 মাস ছুটিতে থাকেন আর 6 মাস দুর্দান্ত নেতৃত্ব দেন। তোমাদের এই জায়গায় বলার আছে যে তৃণমূল বিজেপি তাদের ভোট যুদ্ধ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, কিন্তু তোমাদের তো পথে দেখা যাচ্ছে না। এখন দেখুন, পথে দেখা বলতে যদি আপনারা বোঝেন যে একটা ধর্ম তুলে গালাগাল দেবো, একটা ধর্ম তুলে হুমকি দেবো, আবার অমুক ধর্মের লোককে আমরা চ্যাঙ্গল্লা করে বার করে দেবো, এই বলে বিধানসভাটাকে ধর্মসভা বানানোর অঙ্গীকার করবো, তাহলে অবশ্যই আমাদেরকে পথে দেখা যাচ্ছে না। আর যদি বলেন যে মানুষের জমি লড়াই, মানুষের জন্য ভাত কাপড়ের লড়াইটাই লড়াই, তাহলে আমাদের বন্যা টুডু থেকে শুরু করে আমাদের কমরেডদের নেতৃত্বে এই মুহূর্তে হুগলিতে তৃণমূলের সরকারের হাত থেকে, রাষ্ট্রের হাত থেকে জমি বাঁচানোর যে লড়াই চলছে, বন্যা টুডুদের নেতৃত্বে, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, সেই লড়াইটাকে নিশ্চয়ই আপনারা দেখাবেন এবং স্বীকার করবেন যে আমরা আমাদের মতো করে কমিউনিস্ট পার্টি যে লড়াই করার জন্য তৈরি হয়েছে সেই লড়াই আমরা আছি। আমি যে কথাটা বলছিলাম, কাইন্ডলি আমি যদি বলে নিতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ওনার দলে উনি 6 মাস ছুটিতে থাকেন, সাবাটিক্যাল নেন, 6 মাসের জন্য কাজে থাকেন, তো উনি কতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের সেখানে বলার কিছু নেই, সেই দলের ব্যাপার। আমার খালি এখানে একটা কথাই বলার, পশ্চিমবাংলার ভোটার লিস্টে কী নাম ঢুকছে, কী নাম ঢুকছে না, নামেই এগুলো শুনতে লাগে সেন্ট্রাল ইলেকশন কমিশন, কিন্তু আমরা সবাই জানি রাজ্যের অফিসার, রাজ্যের কর্মচারীরা মিলেই এই কাজটা করেন। এবং পশ্চিমবাংলার ভোটার লিস্টে যে লক্ষ লক্ষ ফলস ভোটারের নাম রয়েছে, আমরা বলছি আপনাদেরকে 2022 সালের ডিসেম্বর মাসে আমরা 33,000 ফলস ভোটারের নাম শুধুমাত্র কলকাতা মিউনিসিপ্যালিটি এলাকার আওতায় আমরা জমা দিয়েছিলাম। হয়েছিল 33,000 দিয়ে, আজকে সেটা খালি কলকাতায় 33,000, খালি বেশ কলকাতায় 33,000, এখন বিজেপি সেটা পরিসংখ্যান অনুযায়ী 17 লক্ষতে গিয়েছে। আমি বিজেপি সংখ্যা বলতে পারবো না, তবে একটা জিনিস আপনারা নিশ্চয়ই একমত হবেন, বামপন্থীরাই বলুন কি তৃণমূল বলুন কি বিজেপি বলুন, প্রতিটা রাজনৈতিক দলই কিন্তু এটা বলছে যে পশ্চিমবাংলার ভোটার লিস্টে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। আমি এখানে এবার আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এইখানে আসতে চাইছি। আমি জানি না, কিছুক্ষণ আগে শতরূপ ঘোষের দলের উদ্দেশ্যে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য, সেটাকে একটা স্বীকৃতি হিসেবে দেখছে কিনা যে সব রাজনৈতিক দলই এজেন্সির সাহায্য নয়, একমাত্র সিপিআইএম বাদ দিয়ে, মানে এটা কি ক্রেডিট কিনা? কিন্তু আমার প্রশ্নটা আলাদা। প্রশ্ন হচ্ছে অনির্বাণদা, আজকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট শুরু হওয়ার প্রায় 1 বছরের কিছুটা সময় আগে গোটা টিমকে কার্যত নেমে যেতে বললেন, একেবারে কার্যত বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে কোথাও কোনো ভোটার লিস্টে কোথাও কোনো গরমিল আছে কিনা খুঁজে বের করার জন্য। অর্থাৎ টিমকে, তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মোবিলাইজ করে দেওয়ার চেষ্টা করা হলো একেবারে ভোট শুরু হওয়ার 1 বছর আগে। এটা তো অনেকে বলছেন যে কাজটা শাসক ক্ষমতায় থাকার সময় সিপিআইএম যেটা বছর ভর করতো, সেই পথে এবারে তৃণমূল কংগ্রেস হাঁটছে। দেখুন, কে কিভাবে ব্যাখ্যা করো তো যেটা জেনে আমার কাজ নেই। আপনাকে নির্ভরযোগ্য সূত্র মারফত বলতে পারি যে উনি একটি কথা বলেছেন যে ভোটার লিস্টকে কেন্দ্র করে, বিশেষ করে 2 মাস কি 3 মাস খুব হই হই করলাম, গিয়ে স্ক্রুটিনি ইত্যাদির কাজ করলাম, কিন্তু তারপরে ভোটের আগের 1-1.5 মাস কোনো শিথিলতা দেখালে সেখানেই কিন্তু বিজেপি খেলে দিচ্ছে। কারণ মহারাষ্ট্রের একদম স্পেসিফিক উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন যে সেখানে আগের 4 থেকে 5 বছরে 32 থেকে 33 লক্ষ নাম অ্যাড হচ্ছে, যেটা মোটামুটি নর্মাল। আর লোকসভা এবং বিধানসভার মাঝে যে 39 লক্ষ মতো অ্যাড হয়েছে, সেটাও মেজরিটি অ্যাড হয়েছে ভোটের 1 মাসের মধ্যে। অর্থাৎ সেখানেও বিজেপি যেভাবে খেলেছে, সেই এন্টায়ার কৌশলটাকে তিনি কিন্তু পয়েন্ট আউট করে দেখিয়ে এটা পরিষ্কার বলে দিয়েছেন যে 1 মাস 2 মাস 3 মাস নয়, একদম ভোটের দিন অবধি গ্রাউন্ডের লেগে থেকে আপনাদের এই কাজটা করতে হবে। এটাই ভোটের দিকে এগিয়ে যাওয়ার মূল রণকৌশল। এই ভুয়ো ভোটার অ্যাড করার বিষয়টা বা ডিলিট করার, প্রপার ভোটার ডিলিট করার যে কাজ ইলেকশন কমিশন বিজেপির বেস্টে করছে, সেটা তারা ভোটের 10 দিন আগে 20 দিন আগে অবধিও করতে পারে। অতএব কন্টিনিউয়াস নজরদারি টিল দ্য ডেট অফ ভোটিং, এইটার কিন্তু না খুব স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল। তৃণমূল একদম কন্টিনিউয়াস নজরদারি এই মুহূর্তে থেকে চালাবে, শুরু করে দিয়েছে, কিন্তু এর মধ্যে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে বিজেপি।